दंड मंडित कड़ा या श्वेत पद्माश्वनाम या ब्रह्मच्युत शंकर प्रभृतिभिः देवै सदा वन्दिताम् मां पातु सरस्वती भगवती भारत माता स्तोत्र। रत्नाकराधौतपदं हिमालय किरीटिनीं ब्रह्म राजर्षि रत्नाढ्यं वन्दे भारत मातरम्। ধন্যবাদ দেবস্মিতা। আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করলাম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এই পত্রিকার নাম ভারত উত্থান। পত্রিকার নাম আমরা সার্থক নাম বলেই গর্বের সঙ্গে স্বীকার করতে পারি, কারণ আমাদের এই নামের আড়ালেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিহিত আছে। আমরা আপৎকালীনভাবে এই পত্রিকার মাধ্যমে ভারত মাতার উত্থানই কল্পনা করছি। আমরা চাইছি সত্যিকারের একটা নতুন সমাজ বেরিয়ে আসুক, যে সমাজটা আমাদের চির আকাঙ্ক্ষিত। আমরা চাইছি সেই সমাজ সেই ঝুপড়ির মধ্যে থেকে, গ্রাম বাংলার থেকে, একেবারে প্রান্তিক গ্রাম থেকে উঠে আসুক, জেলে মালা মুচির মেথরের গৃহকোণ থেকে উঠে আসুক। আমরা চাইছি যে সেই সমাজকে উঠিয়ে নিয়ে আসতে, যে সমাজ দীর্ঘকালের অবহেলিত অবস্থায় আছে, সেই সমাজের উত্থানের জন্য আমাদের এই পত্রিকার আয়োজন। এই পত্রিকাকে আমরা মূলত তপশিলি সমাজের আত্মিক উন্নয়নের কাজেই প্রেরিত করব। আমরা এখানে এমন লেখাই আহ্বান করছি যে লেখার মাধ্যমে আমরা সেই অবহেলিত সমাজটাকে, যে সমাজটা দীর্ঘকাল পিছিয়ে পড়ে আছে, সেই পিছিয়ে পড়া সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে আসার জন্য কাজ করব। এই জন্যই এইরকম সার্থক নামের কল্পনা। লক্ষ্য উদ্দেশ্য আর কিছু নয়, সেই মহান সমাজকে উদ্বুদ্ধ করা, প্রেরিত করা। আমরা এই পত্রিকার পরিচালন এখনো আমরা নির্মাণ করে চলেছি, এই পত্রিকার সমস্ত ব্যবস্থা নির্মাণ করে চলেছি। এই পত্রিকা এখনো সেইভাবে সমাজের কাছে স্বীকৃতি লাভ করুক। এজন্য আপনাদের সবার কাছে আমরা প্রার্থনা করব। আমরা চাইবো পত্রিকা যাতে সাফল্য লাভ করে, তার জন্য সার্বিকভাবে সবাই হাতে হাত ফিরিয়ে কাজ করবেন, এবং আমরা নতুন লেখকদেরকে তুলে নিয়ে আসার জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। আমরা এই মুহূর্তে সেই পত্রিকার শুভ সূচনা আমাদের সঙ্গে আছেন মাননীয় এয়ার চিফ মার্শাল অরূপ রাহা স্যার। আমরা তার কাছে তার উদ্ঘোষণার মাধ্যমে আজকের এই পত্রিকার শুভ উদ্বোধন করতে চাই। স্যারকে অনুরোধ করব তিনি মাইক্রোফোন অন করুন এবং আজকের এই পত্রিকার শুভ উদ্বোধনের ঘোষণা তার থেকেই হোক। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সত্যি খুব খুশি আপনাদের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে যোগদান করতে পেরে। আর আজকে যে বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে, যে শুভ উদ্বোধন ভারত উত্থান ই পত্রিকার, সেইটা আমাকে দিয়ে করানো হচ্ছে, সেটা সত্যি খুব বড় রকমের প্রিভিলেজ বলবো। আমি এখন ডিক্লেয়ার করছি the launching of Bharat Utthan e-Patrika by the Bengal Intellectual Group.
থ্যাংক ইউ। অ্যান্ড আমার মনে হয়, আমার চিন্তাধারা যে এই যে আপনারা যে চেষ্টাটা করছেন, এতে সত্যি না পুরো দেশের, স্পেশালি আমাদের রুরাল এরিয়া, গ্রামীণ এলাকার, প্রান্তিক এলাকার লোকেদের আমরা পুরো সামনে, সারা ভারতের সামনে তাদের কন্ট্রিবিউশনটা আমরা তুলে ধরতে পারবো। ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা পুরোপুরি ভলেন্টারি চলছে। যারা মাননীয় লেখকরা লিখছেন, এমন অনেকেই আছেন তারা প্রথমবার কোনো লেখা লিখলেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এর মধ্যে লেখক হিসেবে যথেষ্ট স্বীকৃতি লাভ করেছেন। এই সঙ্গে আমরা এই পত্রিকার যারা পিছন থেকে যারা এই পত্রিকার পিছন থেকে খুব সহযোগিতা করছেন, সেই রকম পত্রিকাকে উত্থানের জন্য আমাদের রিতম বাংলার পুরো টিম আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি এক্ষুনি প্রার্থনা করব আমাদের এই পত্রিকার ইনবিল্ট অবস্থা সম্পর্কে, টেকনিক্যাল বিবরণ সম্পর্কে মাননীয় অনিন্দ্য ব্যানার্জি, রিতম বাংলার কর্ণধার, তিনি আমাদের একটু বিবরণ যদি করেন। নমস্কার সকলকে, ভারত উত্থানের তরফ থেকে এবং রিতম বাংলার তরফ থেকে আজকের এই শুভ দিনে আপনাদের সামনে মাননীয় অরূপ রাহার হাত দিয়ে একটু যদি সকলে মিউট রাখেন নিজেকে যারা, তাহলে খুব ভালো হয়। তো আজকের এই শুভ দিনে আজকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, একই সঙ্গে ঋষি অরবিন্দের জন্মদিন। এই বিশেষ সময়ে মাননীয় অরূপ রাহার হাত দিয়ে যে এই পত্রিকার উদ্বোধন হলো, তার কিছু টেকনিক্যাল বিবরণ আমি রাখি। সকলেই জানেন পত্রিকা ই পোর্টাল ব্যবহার করতে করতে সকলে অভ্যস্ত। তো এই ভারতউত্থান.com এটা লিখলেই এটা আপনারা এই পোর্টালেতে ঢুকতে পারবেন। এই মুহূর্তে বেশ কয়েকটি ভিউজ আর্টিকেল, ওপিনিয়ন আর্টিকেল, এডিটোরিয়াল আর্টিকেল এর মধ্যে রয়েছে। ঢোকার পর একদম প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে ক্যাটেগরিজের মধ্যে আমরা যে ক্যাটেগরিগুলো অলরেডি এসে গেছে, তার মধ্যে একদম এগ্রিকালচার, ফুড, বুকস, ডগস, বিজনেস, ইকোনমি, ধর্ম, ফিলোসফি, হিস্ট্রি, কালচার, এডুকেশন, লিগাল, হেলথ, স্পোর্টস, সায়েন্স, টেকনোলজি, এন্টারটেনমেন্ট সব রয়েছে। এছাড়া খবর ছাড়াও বিভিন্ন ভিডিও এবং অডিওর সংমিশ্রণে তৈরি হয়েছে নতুন সেকশন, পডকাস্ট এভি, মানে পডকাস্ট এবং অডিও ভিজুয়াল সেকশন। এছাড়াও থাকছে এডিটোরিয়াল এবং ওপিনিয়ন সেকশন, যার মধ্যে আলাদা আলাদা করে বিভিন্ন এডিটোরিয়াল ওপিনিয়ন পাওয়া যাবে। প্রাথমিক ধারণা অনুযায়ী রিসেন্ট খবরগুলো, লেটেস্ট খবরগুলো আপনারা প্রথমেই এই স্লাইডার্সের মধ্যে দেখতে পাবেন। লেটেস্ট নিউজ ওপরে স্ক্রোল হিসেবেও যেতে থাকবে, যে স্ক্রোলের মধ্যে থেকে যে কোনো একটি নিউজেতে আপনারা যদি ক্লিক করে ঢোকেন, তাহলে সেই নিউজেতে আপনারা ডাইরেক্টলি ঢুকতে পারবেন। এগুলো প্রায় সকলেরই পরিচিত। প্রতিদিনের এর মধ্যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইউজ করা হয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে আমরা সারা দিনের পড়ার যারা পাঠকদের এই হ্যাবিট অনুযায়ী আমরা সব থেকে পপুলার নিউজগুলোকে এখানে বাছাই করে বের করব। তার সঙ্গে ইউজ করা হয়েছে মেশিন লার্নিং এর ডিপ টেকনোলজি। মেশিন লার্নিং আমাদের টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এই পত্রিকার কমন সাবজেক্টগুলোর একটা ট্যাগের মধ্যে তুলনা করে এই দিনের ট্রেন্ডিং টপিকগুলোকে এখানে সামনে নিয়ে আসবে। তলায় পরপর আপনারা পাঠ করতে করতে যাবেন, যেগুলো রিসেন্ট আসবে সেগুলো অটোমেটিক্যালি আপনাদের চোখের সামনে আসতে থাকবে। এছাড়া
আর্কাইভ সেকশন রয়েছে, আজ নতুন তাই আর্কাইভ সেকশনেতে খুব কম, কিন্তু যখন যখন সময় যেতে থাকবে সেরকম ভাবে আর্কাইভ সেকশনে নতুন নতুন মাসের জিনিস আসতে থাকবে, লেখা আসতে থাকবে। প্রত্যেকটি লেখার বিভিন্ন আবার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে আমরা পুরো লেখার বিভিন্ন জায়গার যতগুলি লেখা আছে তার মধ্যে কোন কোন বিষয়বস্তু সামনে বেরিয়ে আসছে তার উপর আমরা এরকম ভাবে একটি ক্লাউড ট্যাগ তৈরি করেছি, যেখানে আপনারা কোন কোন বিষয়েতে এর মধ্যে লেখা খুব তাড়াতাড়ি হালুচালু রয়েছে তার মধ্যে থেকে আপনারা এখান থেকে যে কোনো একটা লেখা চয়েস করতে পারেন এবং সেই সংক্রান্ত বিভিন্ন লেখাকে ও ওই পোর্টালের মধ্যে থেকে খুঁজে দেবেন। আর তারপরে যে জিনিসটা বলার সেটা খুব ইন্টারেস্টিং, একটি ক্যালেন্ডার আপনাদের সামনে রাখা থাকবে। যেরকম যেরকম লেখা আসতে থাকবে আপনারা এই ক্যালেন্ডারে ক্লিক করলে সেই বিশেষ দিনে যে যে লেখাগুলি প্রকাশিত হয়েছে তার একটি লিস্ট পেয়ে যাবেন। যেমন আমি যদি ধরে নিই আমি এখানে 10 তারিখে ক্লিক করি, তাহলে 10 তারিখে যে যে লেখাগুলি প্রকাশিত হয়েছে সেগুলো আমি দেখতে পাবো। মূলত এই রকম ভাবেই পুরো পত্রিকার গঠন। পত্রিকা আরো এগোতে থাকবে যেরকম যেরকম সেরকম সংবর্ধিত হতে থাকবে এর সঙ্গের কন্টেন্ট, এবং তার সঙ্গে টেকনোলজিও প্রতিদিন নতুন নতুন করে আপগ্রেড হবে। আপনাদের সকলের অ্যাক্টিভ পার্টিসিপেশন এই পত্রিকাকে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করে তুলবেন। আজকের বিশেষ দিনে এই আমাদের আপনাদের প্রতি আগ্রহ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ওভার টু প্রণব দা। ধন্যবাদ অনিন্দ দা। আমরা আমরা সময় নষ্ট না করে বৈঠকের আজকের যে কার্যক্রম সেই কার্যক্রমকে আগে নিয়ে যাব। আমাদের পত্রিকা একেবারেই তপশিলি সমাজের আত্মিক উন্নয়নের জন্য দায়বদ্ধ এবং সেখান থেকে এই পত্রিকার সমস্ত গুণগত বিকাশ, সেখান থেকে এই পত্রিকার সামগ্রিক কার্যকলাপ সবটাই নিহিত থাকবে এই কার্যক্রমের মধ্যে। কিন্তু এই আপৎকালীন লক্ষ্যটাকে সামনে রেখে আমরা কিন্তু ভারতবর্ষের উত্থানকেই চাইছি। আমরা জানি, বিশ্বাস করি ভারতবর্ষের উত্থান সমগ্র বিশ্বেতে, সমগ্র পৃথিবীতে শান্তি আনতে পারে এবং সেজন্যই ভারতবর্ষের উন্নতির জন্যই আমাদের এই পত্রিকার প্রচেষ্টা। আমাদের এই প্রচেষ্টার সঙ্গে সবাইকে সঙ্গে পাবো। আমরা সবার কাছে আগ্রহ করেছিলাম গ্রাম উন্নয়নের সম্পর্কে লিখুন, আমরা সবার কাছে আগ্রহ করেছিলাম সামাজিক সমরসতার প্রসঙ্গে লিখুন, আত্মিক উন্নয়নের প্রসঙ্গে প্রেরণাদায়ী লিখুন, আর্থিক উন্নয়নের প্রসঙ্গে লিখুন, ধর্ম সংস্কৃতি সমাজ চিন্তন সম্পর্কে লিখুন। তো সেই মতোই লেখাগুলো এসছে। আমরা আরো বেশি অনেক বিষয়ের মধ্যে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। আপনাদের সমৃদ্ধ লেখা আমাদের এই পত্রিকাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে এই প্রার্থনা করে আমরা পরবর্তী কার্যক্রমের দিকে এগোচ্ছি। পরবর্তী কার্যক্রমের জন্য মাননীয় সুদীপ দাস মহাশয়কে আগ্রহ করব তিনি মাইক্রোফোন গ্রহণ করুন এবং কার্যক্রম আগে নিয়ে যান। ধন্যবাদ প্রণব দাকে। নমস্কার উপস্থিত সকলকে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। এসিএম অরূপ রাহা এক্স ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান ছিলেন এবং উনি চিফস অফ স্টাফস কমিটিরও প্রাক্তন চেয়ারম্যান। এসিএম অরূপ রাহা পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত হয়েছেন। আমাদের মধ্যে এসিএম অরূপ রাহাকে পেয়ে আমরা খুবই সম্মানিত বোধ করছি। আমি এসিএম অরূপ রাহা জিকে অনুরোধ করব ওনার মূল্যবান কিছু বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। ধন্যবাদ। ক্যান ইউ হিয়ার মি? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ভয়েস ইজ ওকে? অডিও? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। Today is a very special day in the lives of all Indians. সমস্ত ভারত বর্ষের লোকেদের জন্য
যারা আমাদের দেশে সিটিজেন হয়ে আছেন আর যারা অ্যাব্রড মানে বিদেশে সেটেল করে আছে ফ্রম ইন্ডিয়ান অরিজিন। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরা বেশ বড় অ্যান্ড ভেরি সাকসেসফুল। তারা যেখানে আছেন, যেসব দেশে সেটেল করেছেন, দে আর কন্ট্রিবিউটিং ভেরি এফেক্টিভলি in those societies there to improve the quality of life and standard of living. So today I want to convey my warmest greetings to all the members of this Bengal intellectuals group and other guests and members who are on this webinar as we celebrate the 74th anniversary of our independence, স্বাধীনতা দিবসের ৭৪তম বার্ষিকী। What is the importance of Independence Day? Is it an annual affair? Is it an annual festival? Or is it an annual event when we all get together, unfurl the national flag, sing nationalist songs and the national anthem, perform some cultural activities, and then forget about it? No, I don't think that is the purpose. The importance and the significance of this Independence Day, স্বাধীনতা দিবসের বৈশিষ্ট্য, মাহাত্ম্য, it depends on how we perceive independence as such. স্বাধীনতাকে কিভাবে আমরা মূল্যাঙ্কন করি, কিভাবে মূল্যতা দিই। So that depends on the present generation of citizens of the country. আমার মতে স্বাধীনতা দিবসে দুটো বিশেষ কাজ আমাদের আছে। One, this is the day of remembrance, to remember the people or predecessors of previous generations who fought and struggled against very powerful, very ruthless, very oppressive foreign rule. And we know that it was a hegemon who ruled the entire world for a significant period of time in the recent history. So we are basically enjoying the fruits of the labor, fruits of the struggle, of the supreme sacrifice that our predecessors, আমাদের আগের যারা ছিল তারা আমাদের জন্য যা করেছেন, আগের প্রজন্মের লোকেরা সবাই। So we are enjoying the fruits of their supreme sacrifice. That is what we need to remember. But have we learned the right lessons from our history under the British rule? Have we built on the edifice that those freedom fighters who struggled and fought the foreign yoke and gave us independence? Have we built on that edifice to grow further in the last 7.5 decades? I would say not truly. Our performance have been mediocre. We have not been able to make India great. ভারতকে আমরা মহান এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি, আমরা সবাই জানি। পুরো বিশ্ব দেখছে ভারতের দিকে কি আমরা কিভাবে এগিয়ে যাই, আমরা কিভাবে নেতৃত্ব দিতে পারি পুরো পৃথিবীতে। তা আমার মনে হয় যে আমরা এখনো মহান হয়ে উঠতে পারিনি, তার অনেকগুলো কারণ আছে। আমার মনে হয় we need to have a good conscience. When we visit the cellular jail in Port Blair, where we notice that hundreds and thousands of freedom fighters from India were jailed, tortured, and put to death, does our conscience revolt?
when you visit Jallianwala Bagh in Amritsar and see the telltale signs of the firing that was conducted by the British commanders and the soldiers to kill innocent Indians, peaceful Indians, in hundreds, more than 1,000 to my mind. Do you feel bad and feel like crying when you read about our own history in Bengal itself? Famines that we are exposed to by the British rulers as recently as the Second World War, when the Britishers took away all the food and cereals from the granaries of Bengal, making our people starve and die of starvation. So these are the things which we are tending to forget. We should never forget these, because this will only tell us how to come out of those problems that you had faced in the earlier times, the ignominy and the torture that previous generations have suffered. How can you forget as the future generations or the people who suffered? So our performance in terms of governance has been mediocre. I'm not going to take names of parties and political alliances who have contributed or not contributed. But one thing is very clear in my mind. Why did we fail to deliver despite having the best constitution in the world? Arguably, our Indian constitution was framed by taking the best of the features of the countries all across the world, prominent countries and developed countries. And these features are so beautiful, so essential for a good democracy, for a republic. In our constitution, the provision is there for 3 different independent pillars of strength of our democracy and republic. The legislature, through voting, that is power of the people, by the people, of the people, and for the people, through voting, adult franchise. And of course, we have the executive. And third pillar is the judiciary. They're all independent of each other. We also have beautiful features like, institutions like CVC, Vigilance Commission, CIC, Information Commission. We have the Election Commission. We have the CAG, and so many more. And they are not under anybody's control. The Constitution has made provisions for the independent functioning so that India stride across in the right direction without any political interference. Then we have the famous rights for citizens. We have the fundamental rights. We have the directives of state principle. We have fundamental duties, and so many other features we have in our constitution. It is the best constitution in the world to my mind. But what is the ground reality? Have we got governance according to the constitution of the India? No, because the political discourse is in this country is very far from the actual ideal conditions we worked for in our constitution, what the constitution provides for. There's a huge gap in the ground realities and the constitutional provisions which would make this country a great country. সেটাই আমাদের দেশকে মহান তৈরি করত। So what is wrong? The first thing that has gone wrong with us as Indian people is the political discourse. The political discourse has been hijacked. The nexus between criminal elements in the society, the politicians,
and the administrators has actually ruined our chances of doing well or transforming ourselves in a rapid fashion. Now we find criminals in droves are joining political parties, all hues, all parties. I can't really point out only one odd party, every party. What have we done to stop that? Not enough. So we have, society has become criminalized because political power has shifted to these people, more or less, to a large extent. We have to correct that. Now I find, after having retired from the armed forces, that there is so much a problem in day-to-day life, day-to-day activities, especially during elections, etc. Coercion, violence, fear, intimidation is the order of the day. So how are you going to correct that? Is that what our forefathers had promised in our constitution? Never, not at all. So the system has been hijacked, the system has been vitiated, and I think it is the political leadership and the country's people who need to correct that. The second point, let's come to judicial system, the other strong pillar of our democracy and our republic. The judicial system is extremely overburdened. Hundreds and thousands and lakhs of cases are pending. The pendency of cases is so high that it is very disheartening. People now realize that they will not get justice even if they wait for 10 years, 15 years. So is that what we had asked for? Can he not correct it? Definitely can correct it. Reforms are necessary. We need to expand the judicial system so that justice is delivered in a much faster fashion. But I don't find enough political commitment or social commitment or societal commitment to push through reforms and make sure justice is delivered in time. Because justice, if not delivered in time, justice delayed, injustice denied. And therefore, people will talk about vigilant justice. That is the order of the day in a society which is brutal, where there is no rule of law. So we need to establish the rule of law by improving the quality of deliverance of justice, the judicial system. That is the second point. Third, let's look at the public servants, the administrators. They are public servants. They are supposed to serve the nation. They are supposed to serve the people. But I find that they have become the masters. There is hardly any sense of service for the people of the country. So corruption is the resultant output, which is retarding the progress of our country in every sphere of life. So we have to make sure that we put down corruption with an iron hand, be it political system, be it the government, be it the people, be it the society. We have to stand up and speak up and take action against such corruption. But let me come to the other side. I have spoken a lot about the ills that exist, which has not let India grow as we had envisaged in our constitution. So these are actually very debilitating shortcomings, infirmities that we have in our system. But every cloud has a silver lining. The silver lining is that despite lack of good governance, corruption, nexus between various agencies to deliver governance, India today has the 5th largest GDP in the world. It is the 3rd when you evaluate it in terms of PPP, purchasing power parity. So we have done well. We have done well in spurts. And this doing well can be contributed to the strength of our people, the strength of our people in the rural areas,
strength of some of the industrialists, strength of some of the professionals, every profession, even politics, we have good people. They are working towards the good of the nation, good of the society, to improve the quality of life and standard of living. So that is what has improved and given us this progress, which I feel is mediocre. We can do much better, much more we can achieve than we have been able to produce so far. So I think we have got a lot of hope, and the Indian people have a lot of resilience, and we will be able to work for better India by putting down the corrupt, by bringing an end to the criminal elements in politics, improving judicial system, and removing poverty, improving health service, improving, so many other human resources development, criteria, etc. So now let me come to the national security. Today, India is perhaps the most threatened nation in the world from the point of view of sovereignty, that is guarding your land, borders, maritime boundaries, and aerospace frontiers from an external threat, as also security of our people, security of our economy, security of our human resources, security of information, banking system, industry, everything. So national security is a very huge chapter. It has got a huge canvas, and there are so many factors which caters towards national security. It is not only physical security, it's not only sovereignty of our borders, etc. Sovereignty means everything, the people inclusive. So now we are faced with two nuclear powers who are working collusively against India's rise. They're trying to stymie the rise of India to the rightful place as not only a regional power, but as a world power, one more pole in the polar system of the world. As of now, it is bipolar. I mean, it's unipolar, with the US the only superpower. Initially, it was bipolar after the Second World War in recent history, with the US and its Western powers, the NATO countries, CENTO, SEATO, and all these alliances, more or less military and political alliances, they form one pole under the US. The second pole was from the USSR, Soviet Union, a communist regime. It was heading the Warsaw Pact, basically communist countries all across the world. So we had a bipolar system. There are some balance in the world affairs. But with the demise of the Soviet Union in 1991, the world became unipolar, with the only pole being the US, which is not very desirable. Now, I think it is India and others like Japan, Germany, South Africa, maybe Brazil, and even China, which would provide multiple poles to make the world truly multipolar, neither unipolar nor bipolar. China is trying to make the world as bipolar. They would like to be the other pole, with none from Asia to rise. And that's why they are trying to subdue India from every sphere. And we are seeing it on the ground. So that is the problem. We have two collusive nuclear powers trying to stymie the growth of India as another pole in the world, to make it truly multipolar and balanced in world affairs. So you see that we have problems along the LOC, that the LC with Pakistan, and LSC, line of actual control, in Leh, Ladakh, Arunachal Pradesh sector in the north and northeast with China. And these two borders are live. Very unfortunate. This is a legacy of foreign rule. These borders are not settled when they left. As a result, despite being peace-loving, we have been forced to fight conflicts and wars several times in the last 7.5 decades, right from 1947-48 onwards.
So this is the legacy that the British rulers have left behind, and we are suffering today. And the recent skirmish at the Galwan Valley in Leh Ladakh sector, and also other hotspots like Depsang Plains, the Pangong So, that is Pangong Lake, various fingers, and of course in and across Sikkim, across I think Arunachal Pradesh sector, there are a lot of hotspots where the Chinese are trying to encroach and take the land in a tactics called salami slicing. So there are real threats to our nation's security. Chinese hostility is only going to increase. It is not going to reduce. And Pakistan considers India as its existential problem. So we are into hard times. Therefore, we have to make sure that we are strong militarily and also economically and otherwise. Now, this skirmish along the LSC in Leh Ladakh sector is happening under the under the Wuhan virus pandemic effect. So this pandemic has actually not only exposed our vulnerabilities in terms of military power, has also exposed our dependence on China for various things. People have been talking about Atmanirbharta or Make in India, etc. But for the last 7 decades, this was there. We are trying to be self-sufficient so that we would be having an autonomy in terms of strategic autonomy, and we would not be dependent on others, especially for critical technologies, including military weapon systems and technologies. But we have not succeeded even in 7 decades of effort with the DRDO, DPSUs, PSU, etc. So we have been exposed in terms of not having enough capability, which is indigenous in various spheres of activities and in terms of critical technologies. The pandemic has also exposed another aspect, that our economic security or human resources insecurity has been laid bare. Economic, because we are so dependent on China, or businesses, etc., are suffering, but we have taken a stand. I'm sure everybody will be ready to sacrifice and stand up to this bullying by the Chinese, and will come out stronger in the near future. This pandemic has actually exposed our public health care infrastructure deficiencies. It has also exposed that we have not looked after over the last 7.5 decades the needs of our poor, the migrant labor. It was so pathetic to see the way they suffered during this lockdown. Well, it is a build-up over a period of time, and we need to look at these problems and resolve them as quickly as possible. I'm sure the government will do its best, and the people will do its best to remove all these infirmities and all these problematic areas in our treating our human resources strength and economic security. Let me come to the remedial measures. Well, first thing is self-reliance for strategic autonomy. We have to work very hard towards this. And I'm sure with the government being involved and with a lot of measures being taken, policies being framed and implemented, if we can implement these policies sincerely, effectively, I think most of the issues will be resolved and we will become self-reliant, if not today, tomorrow, or maybe in the near future in the next 5 to 7 years. Second, we need to sacrifice. The sacrifice has to be by all so that we can, overcome the difficulties and improve in all the spheres where we are deficient. Why is it that we only expect the armed forces to make sacrifices for the nation? Why can't every individual, every citizen, every businessman, every politician, every bureaucrat, every industrialist, every professional contribute towards
nation's security, nation's development by sacrificing. That sense of sacrifice is very important, which does not actually show up much in today's world, especially in India, to my mind. So that is one. Let's not be very selfish. Let's also learn to sacrifice our comforts for the good of the nation. That is the second requirement. Third, CNP, comprehensive national power. We have to work towards the comprehensive national power enhancement, which I talked about slightly earlier. What it means that we have to enhance the soft power of the nation, which means economic development at a rapid rate, human resources development, as I talked about, scientific skills and technologies, especially core technologies, aviation sector, AI, artificial intelligence, IT, ITES, space, nuclear, cyber, and there are so many more areas which have to be strengthened so that we truly have good soft power. The soft power or economic power overall is called the carrots. The other power we require in the CNP is the military power. We have to build ourselves. Now we find that we are struggling against two collusive nuclear powers. They're trying to put us into a spot, and we may have to fight them. Do you have enough resources? Have we prepared ourselves over the last 7.5 decades for such a contingency? Not fully, I would say. The armed forces will fight. Definitely they'll fight with whatever they have with the best application, and they'll win. But then we need to do much more so that it is not only one-time effort, it is a permanent effort with capabilities and strength to deter a conflict. The moment you are weak, a conflict will be forced upon you. And that is what is happening along the LSC. So we better prepare ourselves militarily as well, make ourselves strong, because unless we are strong, a bully will always think that we are appeasing them, and they will get stronger and then bully harder, and we'll suffer in the bargain. So what we need to do is build up the CNP, comprehensive national power, so that we can use our soft power as well as hard power, that is carrots and stick, to influence the behavior, leverage them to influence the behavior of friendly nations, of neutral nations, and more importantly, adversarial nations like China and Pakistan. So that is the third point. Fourth, I think we all can contribute. We need not join the armed forces and sacrifice our lives for the nation. All of us, every citizen, doesn't matter what profession one is in, to make sure that we contribute in the field that I'm working in. If I'm a social worker, if I'm a businessman, if I'm an industrialist, if I'm a professional, if I'm in the education field, wherever we are, we need to do well. We need to make sure that we produce the maximum output so that the country can progress. Let's not think about ourselves. Let's also sacrifice, not be selfish, and let's contribute towards the overall development of the nation. It's a very small price to pay. One issue that comes to my mind, that can you not pay our taxes sincerely, diligently? Because that is what is going to be used. Those funds that is raised by the government through taxation is going to be used for the development of the nation, or all the schemes, be it welfare, infrastructure, or otherwise, even defense. So I find that the number of people who pay taxes are so few. And also so many are avoiding paying taxes, including professionals, doctors, educators, teachers, professors, and there are so many more. I think everybody needs to pay taxes. And unless we pay taxes, how will the country improve? We can plan, crib and cry and do whatever you want. Nothing is going to improve unless we impose self-discipline on ourselves and we are sincere about doing the things the right way. Integrity is very important. In the armed forces,
we have a conduct code. I think that code of conduct is applicable to everyone in this country, every citizen. And that code was given by a Britisher. And I'll tell you what happened. In 1932, one Field Marshal Philip Chetwood, he came to inaugurate the Indian Military Academy in Dehradun, IMA, to establish the IMA, where the army officers train and pass out. So during this inauguration, he exhorted and quoted a particular mantra, a code for the Indian Armed Forces officers to be taken as an oath. It states, the welfare, safety, and honor of your country come first, always and every time. The welfare, comfort, and safety of your men that you command comes next. Your own ease, comfort, and safety come last, always and every time. So it is such an important, ethical code of conduct that whenever you are in doubt, at least, this oath is taken by all the armed forces officers. Whenever we are in doubt about a decision making, we just refer to this. Try and remember, inko smaran karna chahiye, this code of conduct. Then you will know that Niti Vakya mein itna khas cheeze hai. It will tell you what is right and what is wrong, what is the correct action and what is the correct thinking. So this makes it very easy to make the correct decision and move ahead. So it is applicable to all of us as a good citizen of the country. So I request that all of us need to follow such codes of conduct, which will give you a thumb rule application straight away, what to do, how to go about, what would be the right decision. Is it affecting the nation interest? If I do this, will it be good for the nation? Go ahead. Will it be good for your people? Go ahead. Will it be only your selfish reason that you will benefit from it? Never do it. So do's and don'ts become very clear. So we need to have such Niti Vakya, and we should need to have such code of conduct to be followed every citizen, especially politicians. Right. So can you be disciplined? Yes, it's up to us. Because without discipline, no individual, no country, no nation, no organization, no institution can be great. And I can give you one example. At the end of the Second World War, Japan, Germany, UK were devastated. The economies were ruined and nothing was standing on the ground. Everything was devastated, destroyed because of the war. But how did these countries revive? They revived and they rose like the famous legendary phoenix from the ashes through hard work, dedicated work, disciplined work. And they actually are the leading economies of the world. They came out of that grief and grave situation very quickly. And they started leading the country, the world as leading economies. So that's because in the national character, they have tremendous amount of respect for discipline, dedication, and hard work. I think we need to work on that. It's not that we do not have that, but not in adequate measure. Now, I think I'll end my talk by summarizing that the Independence Day is a day to actually remember the people or previous generations, the freedom fighters who sacrificed their lives, made supreme sacrifices, suffered at the hands of a very brutal regime and gave us independence. And that thing should be in our mind all the time. And we should take an oath or promise ourselves that we will be good citizens, responsible citizens, disciplined citizens. We will make sacrifices for the nation and not be selfish. So that is what I would like to end my talk with. Thank you. Jai Hind. Namaskar. ধন্যবাদ এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বাবুকে। আমাদের ৭৪তম স্বাধীনতা দিবসে ভারত উত্থান পত্রিকার
যে ইনগ্রেশন কার্যক্রম চলছে, সেই কার্যক্রমে এসিএম অরূপ রাহা ভারতীয় সংবিধান, ভারতীয় রাজনীতি, ভারতীয় বিচার ব্যবস্থা, ভারতীয় অর্থ ব্যবস্থা, জাতীয় সুরক্ষা ব্যবস্থার বিষয়ে যে মূল্যবান দিকগুলো তুলে ধরলেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এবং সর্বোপরি দেশ সেবার জন্য আমাদের প্রত্যেকের যে কর্তব্য, সেই কর্তব্যের বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে আমাদের সকলের সামনে এসিএম অরূপ রাহা তুলে ধরলেন, তার জন্য ওনাকে শতকোটি ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী গেস্ট অফ অনার, আমাদের পরবর্তী বক্তা ডক্টর উচ্ছল কুমার ভদ্র। ডক্টর ভদ্র কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন। প্রফেসর উচ্ছল কুমার ভদ্রকে আমি কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ডক্টর ভদ্র। নমস্কার। আমাদের প্রাক্তন এয়ার চিফ মার্শাল যেসব মূল্যবান বক্তব্যগুলো রেখেছেন, সেটা সম্পর্কে সুদীপ দা আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। I was thinking about speaking in English after listening to him, but then I feel I must speak in Bengali because that's what I was instructed by the originators of this program. Anyway, so ভারত উত্থান এক আশ্চর্য নাম দেয়া হয়েছে এই বিদ্যুতিন পত্রিকার, ভারত উত্থান। এর জন্মলগ্নের সাক্ষী হতে পেরে আমি সত্যি গর্বিত। উপস্থিত ভারতের প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, পথনির্দেশক প্রদীপ যোশী মহাশয়, পথনির্দেশক জিষ্ণু বসু মহাশয়, যদিও তাকে আমি দেখতে পাইনি আজকে ছবিতে, কিন্তু তিনি কালকে আমাকে বলেছিলেন তিনি সম্পূর্ণ ব্যাপারটা পর্যালোচনা করবেন, সাক্ষী থাকবেন। ডক্টর প্রণব বোর মহাশয় এবং আপনি সুদীপ দা, সহযাত্রী পার্থ বিশ্বাস মহাশয় এবং অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সবাইকে নমস্কার। আপনাদের সবার উপস্থিতিতে এই জন্মলগ্ন আজ ভাস্বর। আজকের এই স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে আমাদের এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। স্বাধীনতা শব্দটি আমার মনে সর্বদাই স্বনির্ভরতার দোতনা বহন করে। আজ থেকে 125 বছর আগে ভারতের এক তেজস্বী তরুণ সন্ন্যাসী মিশিগানে এক বক্তৃতায় পশ্চিমের সভ্যতার দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, আজ পৃথিবী তোমাদের, কিন্তু জেনে রেখো একবিংশ শতাব্দী হবে ভারতের। স্বামী বিবেকানন্দ উপনিষদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। সাদা বাংলায় করলে যার ভাবার্থ দাঁড়ায়, ওঠো, জাগো, তোমার প্রাপ্য বুঝে নাও। স্বামীজি মানুষ নির্মাণের কথা বলেছেন, বারবার বলেছেন, তার লেখায় বারবার সেটা ফিরে এসেছে। আত্মনির্ভর ভারত রচনার প্রথম ধাপ তো তাই। মানুষ নির্মাণ না করলে একটা আত্মনির্ভর ভারত কি করে হতে পারে? এই আত্মনির্ভরতা মনীষীদের কলমে কথায় বারবার উঠে এসেছে। তার লেখা অনেক গান, তাদের লেখা অনেক গান, অনেক লেখা স্বদেশিয়ানা বা আত্মনির্ভরতার দোতনা বহন করে। ধরুন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কথাই যদি ধরি, যেমন তার লেখা সেই গানটা, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এই গানটি শিক্ষায় বিদেশি ছাপ। এই গানটিতে আমাদের সর্ববিধভাবে বিদেশি জিনিস বর্জন এবং বাংলা তথা ভারতের আত্মনির্ভরতার একটা দোতনা সবার কাছে পৌঁছে দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ তো শিক্ষায় বিদেশি ছাপ বর্জনের উদ্দেশ্যে ভারতীয়
মননে শিক্ষার আদলে তৈরি করেছিলেন শান্তিনিকেতন, সেটা আমরা সবাই জানি। স্বদেশী আন্দোলনের সঙ্গে তার আত্মিক যোগাযোগ ছিল, সেটাও আমরা জানি। এবং তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, তার প্রতিবাদে তিনি তার নাইটহুড ত্যাগ করেছিলেন, স্যার উপাধি তিনি ত্যাগ করেছিলেন। স্বদেশী শব্দটি আসলে প্রথম কল্পনা ও প্রয়োগ করেছিলেন ঋষি দয়ানন্দ ভারতী, ঋষি দয়ানন্দ সরস্বতী। দার্শনিক ও সমাজ সংস্কারক এই নির্মোহ মানুষটি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা আর্য সমাজের নাম সবাই শুনেছি। তখনকার দিনে এটা একটা দুঃসাহসিক প্রচেষ্টা। 1876 সালে প্রথম স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন এই দয়ানন্দ সরস্বতী মহাশয়। তিনি বলেছিলেন, ভারত ভারতীয়দের জন্য, এটা মনে রাখতে হবে। স্বদেশী আনা, আত্মনির্ভরতা সব একই আঙ্গিকে গড়া শব্দ আমার কাছে অন্তত। এইসব মনীষীরা যে সুর বেঁধে দিয়েছিলেন, তাদের উত্তরসূরি এক আশ্চর্য ক্রান্তিকারী পুরুষ এই আত্মনির্ভরতার ডাক দিলেন আজকে নতুন করে। আজ এই করোনা ভাইরাস মহামারীর সংকটকালে দৃঢ় হাতে হাল ধরে তিনি ডাক দিলেন এই সংকটের চ্যালেঞ্জের মোকাবেলায় কিভাবে এক আত্মনির্ভর ভারত নির্মাণ অত্যন্ত জরুরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। একটা ছোট্ট উদাহরণ দিই, এই চ্যালেঞ্জ কি করে আসে একটা ছোট্ট উদাহরণ দিই। যে কোনো একটা ওষুধের কথাই ধরুন, আমি চিকিৎসক, সেজন্য ওষুধের উদাহরণ প্রথমে আমার মনে আসে। যে কোনো একটা ওষুধের কথাই ধরুন, একটা ওষুধ বানাতে প্রথমে চাই কাঁচামাল, যাকে বলে র মেটেরিয়ালস। টেকনিক্যাল টার্মিনোলজিতে তাকে বলে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা সংক্ষেপে এপিআই। প্রথমে দরকার সেই কাঁচামালটা, তা না হলে ওষুধ তৈরি হবে না। কাঁচামাল দিয়ে ওষুধ তৈরি করা হলো, সেই ওষুধ প্যাকেজিং করা হলো, সেই ওষুধ ডিস্ট্রিবিউট করা হলো, সেই ওষুধ উপভোক্তার কাছে পৌঁছালো। সেই উপভোক্তা আপনি হতে পারেন, আমি হতে পারি, হাসপাতাল হতে পারে, নার্সিংহোম হতে পারে। কিন্তু সেই যে র মেটেরিয়াল, যেটা না হলে এই সম্পূর্ণ জিনিসটা হবে না, সেই র মেটেরিয়াল আমরা জানি বিশ্বের সমস্ত দেশে যত ওষুধ উৎপন্ন হয় তার বেশিরভাগেরই র মেটেরিয়াল এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, আসে চীন দেশ থেকে। চীন এই অবস্থা অত্যন্ত সুকৌশলে চুপচাপ বছরের পর বছর কাজ করে সৃষ্টি করেছে। তাদের উপর একটা নির্ভরশীলতা আস্তে আস্তে তারা চুপচাপ তৈরি করেছে বছরের পর বছর কষ্ট করে। এখন এই রকম ভাবে, একই রকম ভাবে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইত্যাদি বহু ব্যাপারে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ চীনের মুখাপেক্ষী। আপনারা জানেন সমস্ত ছোট ছোট জিনিস, এই যে পালস অক্সিমিটার, যেটার ব্যবহার অত্যন্ত জরুরি এই করোনার আবহে। আপনার ব্লাডে, আপনার রক্তে কতটা অক্সিজেন রয়েছে সেটা বোঝাতে গেলে বাড়িতেও এইটা প্রয়োগ করা যায়। প্রয়োগ করে আপনি বুঝতে পারবেন আপনার রোগী কখন খারাপ হচ্ছে, কখন তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছোট্ট পালস অক্সিমিটার, আপনি চেষ্টা করুন তো পালস অক্সিমিটার সমস্ত কিছু PR চায়না, মেড ইন PR চায়না লেখা আছে। আমি অনেক দেখে শুনে আমাদের বিপিএল কোম্পানির পালস অক্সিমিটার বারবার কিনেছি, প্রত্যেকটাই দেখা গেল শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট খুদে খুদে অক্ষরে মেড ইন চায়না, অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া বাই বিপিএল টেকনোলজিস। আর কত উদাহরণ দেব। চায়নার ওপর সারা পৃথিবী নির্ভরশীল এই অবস্থাটা সৃষ্টি চীন আজকে সৃষ্টি করেছে আস্তে আস্তে চুপচাপ কৌশলে। এবং আজকে আমি বুঝতাম যে এটা ঠিক আছে, কিন্তু আসলে তো তা নয়। কারণ চীন হচ্ছে একটা আগ্রাসী শক্তি, তাদের যা পলিটিক্যাল সিস্টেম সেটা একটা আগ্রাসী, একটা ভয়ঙ্কর একটা শক্তি, যেটা সারা পৃথিবীর কাউকে স্বস্তিতে থাকতে দেবে না। তার প্রমাণ আমরা অলরেডি পেয়েছি ইদানিং। চুপচাপ এই ঘটনা ঘটানোর পর এইবার সারা বিশ্ব যখন এই চৈনিক ভাইরাসের আক্রমণে কাবু, ঠিক তখনই চীন আঘাত হানলো তার 1 নম্বর প্রতিদ্বন্দ্বী ভারতের ওপর।
আমাদের এয়ার চিফ মার্শাল মহাশয় বলেছেন এই অঞ্চলে চীনকে পাল্লা দেওয়ার মতো একমাত্র শক্তি ভারত ধরে, সেই জন্য দুটো পরমাণু শক্তিধর দেশ আজকে ভারতের পেছনে লেগেছে। কাদের কথা বলছি আপনারা বুঝতে পাচ্ছেন। আমাদের এয়ার চিফ মার্শালও সেই কথা বলে গেলেন। ঠিক সেই সময় চৈনিক ভাইরাসের আক্রমণে যখন সারা দেশ সারা পৃথিবী কাবু, ঠিক সেই সময় চীন আঘাত হানলো তার 1 নম্বর প্রতিদ্বন্দ্বী ভারতের ওপর। আপনারা সেসবই জানেন। আত্মনির্ভরতার প্রয়োজনীয়তা ঠিক এই কারণেই। এই যে ভারতীয় যে যুগ পুরুষ এই আত্মনির্ভরতার ডাক সম্প্রতি দিয়েছেন, সেই নরেন্দ্র দামোদর দাস মোদিজির দূরদৃষ্টিতে যে ভারত করোনার চিকিৎসায় জরুরি কতগুলো জিনিস, আজকে তাতে আমরা অলরেডি স্বাবলম্বী হয়ে গেছি। আমরা দেশে কখনো পিপিই বানাতাম না, আপনারা জানেন। পিপির কথা আপনারা সংবাদ মাধ্যমে, পত্র পত্রিকায় সব জায়গায় দেখেছেন। পিপি জরুরি দরকার এই ধরনের একটা দ্রুত সংক্রমণশীল ভাইরাসের মোকাবেলার জন্য। পিপি অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা পরে স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা একটা সংক্রমিত রোগীর চিকিৎসা করেন। সেই পিপি আমরা ভারতে বানাতাম না, কিন্তু 4 মাসের মধ্যে ভারত পিপি বানানোতে স্বনির্ভরতা অর্জন করেছে। ভারত পিপি এখন রপ্তানি করে। কার দূরদৃষ্টির জন্য এটা হয়েছে আপনারা বুঝে নিন। তারপরে ধরুন না, M95 মাস্কের কথা আপনারা শুনেছেন। যেসব স্বাস্থ্যকর্মী প্রত্যন্ত অঞ্চলে এবং সংক্রমিত রোগীর সান্নিধ্যে কাছে এসে তাকে চিকিৎসা করেন, তাকে শুশ্রূষা করেন, তাদের যে N95 মাস্কটা দরকার হয়, সেই N95 মাস্ক কিন্তু বিদেশি দ্রব্য, বিদেশি উৎপাদন। আমাদের দেশে সেটা হতো না। N95 পিপি এসবই আমরা প্রথম দিকে এবং সারা বিশ্ব চীন থেকে আমদানি করত। আমরা কিন্তু N95 এখন আত্মনির্ভর। N95 আমরা যথেষ্ট পরিমাণ উৎপাদন করি আমাদের দেশে। প্রয়োজনীয় ক্ষমতার যতটা দরকার ততটা আমরা উৎপাদন করি এবং আমরা রপ্তানিও করি। আমি চাইবো, আশা করব, এই পালস অক্সিমিটারের জিনিস যেটা সমস্ত ঘরে ঘরে এখন লাগবে, নিশ্চয়ই তার জন্য ব্যবস্থা হচ্ছে। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ঘটনা নয়, এটা একটা সামান্য জিনিস। আমি যে ভিডিও ক্যামেরা দিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্যামেরাটা চীন দেশে তৈরি। অন্য কোথাও কার ক্যামেরা আমি পেলাম না। যে অডিওটা লাগিয়ে আছি, লজিটেকের যে অডিও, সেটাও চায়নায় তৈরি। কেন এটা হবে? আমরা পারি না? আমরা পারি। আমাদের ঘাসমূল স্তরে যে প্রতিভাগুলো রয়েছে, যাদের উদ্দেশ্যে এই পত্রিকা নিয়োজিত, তাদের মধ্যে এই রকম মানুষ প্রচুর আছে। টেকনিক্যাল জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, সক্ষমতা সবকিছু আছে। আমরা পারি। এই 4 মাসের মধ্যে আমরা এই সব জিনিসগুলোতে নির্ভরতা অর্জন করেছি। তারপর ভেন্টিলেটরের কথা আপনারা শুনেছেন। ভেন্টিলেটর প্রচুর দাম এবং বাইরের দেশ থেকে আমদানি করতে হয় আমাদের। কিন্তু আমাদের মোদিজির দূরদৃষ্টিতে আমরা কি করেছি? এইমস, ঋষিকেশ এবং IIT রুরকি, এই দুটো দল মিলে প্রাণবায়ু নামে একটা ভারতীয় ভেন্টিলেটর তৈরি করেছে। অত্যন্ত কম খরচায়, অত্যন্ত ভালোভাবে বিদেশি ভেন্টিলেটরগুলোর সঙ্গে পাল্লা দিতে পারে এই ভেন্টিলেটর। এইগুলো তো আমরা করে ফেলতে পেরেছি এবং আরো হবে। তারপরে দেখুন, যে কোনো জিনিসের কথা ভাবুন। ভারী ইঞ্জিনিয়ারিং, ওষুধ, শিল্প, বাণিজ্য, সবকিছু। আমাদের এয়ার চিফ মার্শাল অনেকগুলো কথা বলেছেন, সেই কথাগুলোর পুনরাবৃত্তি করার দরকার নেই। অত্যন্ত মূল্যবান তার এই বক্তৃতার মধ্যে রয়েছে কি কি সেক্টরে ভারতকে আর এগোতে হবে, কি কি সেক্টরে ভারতকে আর উন্নত করতে হবে। আমাদের এই ভারত উত্থান, এই আশ্চর্য নামবাহী যে পত্রিকাটা, বৈদ্যুতিন পত্রিকাটা, এটার মধ্যে আমরা সমস্ত কিছু আমাদের মনোভাব ব্যক্ত করব সেই শ্রেণীর মানুষদের জন্য। জগৎ সভায় যারা শ্রেষ্ঠ আসন নিতে যাচ্ছে,
যারা সবার পিছিয়ে, সবার নিচে, সব হারাদের মাঝে রয়েছে এবং যাদের শক্তিতে ভারত উঠে দাঁড়াতে যাচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষের বিপুল জনসংখ্যা হচ্ছে ভারতবর্ষের সম্পদ। এই জনসংখ্যার 65% হচ্ছে আন্ডার দ্য এজ অফ 30 বছরের কম বয়স্ক। আমরা সবাই মিলে পারি না এমন কোনো কাজ নেই। এটা আমাদের প্রভাব, এটা আমাদের পৃথিবীকে প্রমাণ করে দেখানোর সময় এসেছে এইবার। এবং এতদিন যেটা হয়নি, আমাদের চিফ মার্শাল যেটা বললেন, এত দিন ধরে যেটা আমরা করে উঠতে পারিনি, তার কারণ আমাদের ভেতরকার পিছুটান, ভেতরকার বিরুদ্ধ শক্তির পিছুটান, ভেতরকার কুচক্রীদের পিছুটান, এই সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার মতো একজন যুগপুরুষ যিনি এসেছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, তার দূরদৃষ্টিতে আমরা ঋদ্ধ হব। সুতরাং এই যে পত্রিকা, এটা আমি খুব আশা করে আছি একটার পর একটা সংখ্যা বেরোবে, আর আস্তে 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 আমার মনের ভেতরে যে সুপ্ত আকাঙ্ক্ষাটা আছে সেটা আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করবে। আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, লিখুন, আপনারা এর মধ্যে যোগ দিন এই কর্মকাণ্ডে। এই যে শ্রেণী যাদের জন্য এই পত্রিকাটা আজকে সৃষ্টি করা হলো, এরাই হবে নতুন ভারতের নতুন চালিকা শক্তি। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই, আসুন, হোক নতুন ভারতের উত্থান। নমস্কার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মিস্টার উচ্ছল ভদ্র মহাশয়, প্রাক্তন উপাচার্য কলকাতা মেডিকেল কলেজের কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। সকলকে একটা ছোট্ট অনুরোধ করবো, আমরা আমাদের নিজের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাদের এই পত্রিকার যদি সবার কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি, এই পত্রিকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আমরা যদি সবার কাছে প্রমোট করি, তাহলে আমরা অচিরেই সকলের কাছে এই পত্রিকাকে নিয়ে যেতে পারবো। আমরা এই পর্যন্ত যা লেখা পেয়েছি, যা কাজ করেছি, সবটাই ভলেন্টারি এফোর্ট। আমাদের রিতম বাংলা পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করেছে, সেটাও ভলেন্টারি এফোর্ট। তো আমরা চাইবো আমাদের কার্যকর্তারা, আমাদের লেখকরা, আমাদের চিন্তকরা, আমাদের শুভানুধ্যায়ীরা আমাদের এই পত্রিকাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করবেন। সেই প্ল্যাটফর্মে আমাদের লেখাগুলো শেয়ার হোক। পত্রিকায় তারা নিজেরা যেমন ভাবে লেখা দেবেন, অন্যের লেখাগুলোও তেমন ভাবে শেয়ার করে আমাদের এই প্ল্যাটফর্মটাকে জনপ্রিয় করে তুলবেন। আজকের এই কার্যক্রম রিতম বাংলায় লাইভ টেলিকাস্ট হচ্ছে। রিতম বাংলার লিঙ্ক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারি, আমরা লিঙ্ক শেয়ার করতে পারি। পার্থদাকে পরবর্তী কার্যক্রমের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের কার্যক্রমের সমাপ্তির ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন উনি করবেন। পার্থদা। সবে পথ চলা শুরু, কয়েক ঘন্টা হলো একটি শিশু একটি স্বপ্নের জন্ম হয়েছে, এমন একটি মহেন্দ্রক্ষণে যখন নাকি আনন্দ এবং বেদনার একটি যুগপৎ সন্ধিক্ষণ। কেন এত আনন্দ এবং বেদনা? না আমরা ভুলি কি করে 15ই আগস্টের এই আনন্দ ঘন মুহূর্তে 14ই আগস্টের সেই বিশ্বাসঘাতকতার কথা? আমরা ভুলি কি করে 16ই আগস্টের সেই হিন্দু নিধন যজ্ঞের কথা? অর্থাৎ 15 তারিখের এই মহেন্দ্রক্ষণের সঙ্গেই 14 এবং 16র যে বেদনাদায়ক মুহূর্ত, সেই মুহূর্তকে যদি ভুলে যাই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমি বলছিলাম একটা স্বপ্ন। ভারত উত্থান শুধুমাত্র একটি মাইক্রোপোর্টাল বা ই পেপার নয়। ভারত উত্থান একটি স্বপ্নের নাম, ভারত উত্থান একটি কণ্ঠের নাম। কোন সে স্বপ্ন? যে স্বপ্ন অগ্নিযুগের বিপ্লবী ঋষি অরবিন্দ দেখেছিলেন অখণ্ড ভারতের, রাষ্ট্র তপস্বী বিবেকানন্দ দেখেছিলেন নতুন ভারতের,
তপশিলি কণ্ঠ বাবা সাহেব দেখেছিলেন স্বপ্নের ভারতের, এবং বর্তমান রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী দেখেছেন আত্মনির্ভর ভারতের। সেই ভারতের স্বপ্নকে বুকে নিয়ে আজ জন্ম এই উত্থান ভারত, রাইজিং স্টোরি অফ ইন্ডিয়ার। কণ্ঠ কাদের না, নতুন ভারতের এই উত্থান ভারতের কণ্ঠ হচ্ছে ত্রিলোচন মাহাতো, পুরুলিয়ার বাঘমুন্ডির। উত্থান ভারত কণ্ঠ কাদের না, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বটতলির সেই 14 বছরের নাবালিকা মেয়েটির। কণ্ঠ কাদের না, কণ্ঠ সাগর দ্বীপের ঘোরমারা দ্বীপের 51 বছরের গৌতম পাত্রের কণ্ঠ উত্থান ভারত। কণ্ঠ হবে নদিয়ার মানু হাজরার। উত্থান ভারত কণ্ঠ হবে আমার দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া সেই সমস্ত প্রান্তিক মানুষদের কণ্ঠ। উত্থান ভারত কণ্ঠ হোক সুন্দরবনের ছোট মোল্লাখালীর একেবারে স্যাঁতস্যাঁতে সোদা মাটির গন্ধ লেগে আছে যে মৎস্যজীবী, তার। উত্থান ভারত কণ্ঠ হোক চয়নিকা মুর্মুর। উত্থান ভারত কণ্ঠ হোক সাহিত্য মণ্ডলের। উত্থান ভারত কণ্ঠ হোক আপামর সেই সমস্ত প্রান্তিক মানুষের, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বঞ্চনার বিপ্রতীপে গিয়ে বারবার লেখনীর মাধ্যমে উঠে আসুক তাদের অন্তরের অন্তঃস্থলের সেই সমস্ত কথা। আমরা ছড়িয়ে দিই সমগ্র বাংলার প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, তারাও যেন একবার ভেবে দেখেন সেই সমস্ত মানুষের কথা যারা তার অধিকারকে সুনিশ্চিত করার জন্য এই সব শব্দগুলোর সঙ্গে পরিচিত নয়। পার্টিসিপেশন, কম্পেনসেশন, অ্যাট্রোসিটি, ডিসক্রিমিনেশন, এই শব্দগুলোর সঙ্গে তারা পরিচিত নয়। হোক না একবার স্বাধীনতা পূর্বে স্বাধীনতা, দেশপ্রেম, ভোরের কাগজ, অমৃত বাজার পত্রিকা, এই ধরনের কাগজের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে যে জনমত তৈরি হয়েছিল, স্বাধীনতা আন্দোলনে তারা যে অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন। আমি সমগ্র ভারতের কথা বলছি না, আমি শুধু বলছি আমাদের পশ্চিমবঙ্গের রত্নকর্মা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ অগ্নিযুগে সমগ্র ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আবার একবার তপশিলি ক্ষেত্রে যাদেরকে নাকি বিভিন্ন সময় কোথাও দলিত, কোথাও পিছড়ে বর্গ, কোথাও ডাউন টোনের কমিউনিটি, কোথাও আনপ্রিভিলেজ কমিউনিটি বলে হেয় করা হয়, তাদের কণ্ঠ হয়ে উঠে আসে উত্থান ভারত। আমরা সবার সমবেত প্রচেষ্টার মাধ্যমে উত্থান ভারত আগামী দিন তাদের কথাকে, তাদের কণ্ঠকে ছড়িয়ে দিক সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবার কাছে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি শুধুমাত্র শ্রদ্ধাবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব আজকের এই কার্যক্রমের প্রধান বক্তা, ফর্মার চিফ অফ এয়ার স্টাফ এভিএসএম অরূপ রাহা মহাশয়কে, আমি উচ্ছল কুমার ভাদ্রা, এক্স প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ, আজকের এই কার্যক্রম যারা রিতম বাংলার মাধ্যমে সরাসরি লাইভ স্ট্রিমিং এ জুম হাউসে আছেন, ডক্টর সুদীপ দাস, দক্ষিণবঙ্গের মান্যবর প্রান্ত কার্যবহ ডক্টর জিষ্ণু বসু, পূর্ব ক্ষেত্রের সম্মাননীয় ক্ষেত্র প্রচারক শ্রী যোশীজি, ডক্টর প্রণব বর, এবং ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে যে অগণিত দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাবনত চিত্তে নমস্কার জানিয়ে আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। নমস্কার। সকলকে নমস্কার, ধন্যবাদ। আজকের আমাদের কার্যক্রম পার্থদাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় শ্রী পার্থ বিশ্বাস অবসরপ্রাপ্ত সেনা কর্মী এবং উনি একটি মহাবিদ্যালয়ের ডিফেন্স স্টাডিজ বিষয়ের অধ্যাপনা করছেন। পার্থদার পরিচয় এটুকুই আমাদের আগেই বলা উচিত ছিল। এই মুহূর্তে আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি করব। শান্তি মন্ত্র পাঠ করতে কুমারের স্মৃতি বর। नमस्कार, मम नाम धृतिवर, अहं सरस्वती शिशुमन्दिरस्य तृतीयश्रेण्या छात्रा अस्मि। अहम् अद्य
यजुर्वेदीय शान्ति मन्त्रं पाठं करोमि। ॐ द्यौः शान्तिरन्तरिक्ष शान्तिः पृथिवी शान्ति रापः शान्ति रोषधयः शान्तिः वनस्पतयः शान्ति विश्वे देवा शान्तिः ब्रह्म शान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः मा शान्तिरेधि। ॐ शान्तिः शान्तिः শান্তিः। ধন্যবাদ সকলকে। আমরা কার্যক্রমের এখানেই সমাপ্তি করছি এবং আপনাদের সকলকে আবার অনুরোধ করছি আমাদের এই পত্রিকার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আপনারাই সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।